ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান থেকে আমরা আগেই জেনেছি যে 13 নম্বর এখান থেকে পড়ে এবং 13 নম্বরের মধ্যে দুটি থাকে 4 নম্বরের, 1 নম্বরে থাকে 3টি এবং 2 নম্বরের 1টি। এর পূর্বেই আমরা গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান এই 3টি রাশিবিজ্ঞানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেকটার যে বিভাগগুলি আছে অর্থাৎ গড়ের যে বিভাগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি এবং 3টি গড়ের পদ্ধতি একটি অঙ্কের মাধ্যমে করে দেখিয়েছি। আজ আমরা দেখাবো যে 3টি বিষয় আছে, মধ্যমা, সংখ্যাগুরুমান এবং গড়। এই 3টি বিষয়ে একটি বিভাজন ছক আমরা নিয়ে নিয়েছি, পরিসংখ্যার বিভাজন ছক, এবং সেখান থেকে 3টি পদ্ধতি আমরা করে দেখব। তো চলো দেরি না করে আমরা প্রথমে ক্লাসটা শুরু করি। এখানে দেখো কি বলে দিয়েছে, শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা। শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা। আর একটা কথা, যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখো, অর্থাৎ গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান, তারপর কিন্তু এই ক্লাসটি দেখবে। কারণ যদি আগেকার ক্লাসগুলো না দেখো তাহলে বুঝতেই পারবে না কিভাবে কোনটা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে গড়টাকে বের করব, অর্থাৎ যৌগিক গড়টাকে বের করব। আমরা যৌগিক বা গড় বের করতে গেলে আমরা 3টি পদ্ধতি আছে। আমরা যখন কোনো পদ্ধতি বলে না দেবে, অর্থাৎ কোনো পদ্ধতি যেখানে মেনশন করে না দেবে যে এই পদ্ধতিতে করো, আমরা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি করবো, অর্থাৎ সব থেকে যেটা সহজ, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, সীমানা দেওয়া আছে। আর তাহলে আমাকে কি বের করতে হবে, মধ্যক বের করতে হবে, অর্থাৎ এক্সআই আমাকে বের করে নিতে হবে। যদি আমরা শ্রেণী মধ্যক বের করি মানে এক্সআই বের করি, এখানে কি কি বেরোবে সেটা আমাকে দেখে নিতে হবে। দেখো এখানে কত আছে, 10, 0 থেকে 10, মানে 0 থেকে 10 দুটোকে যদি আমরা যোগ করি, 0 প্লাস 10 বাই 2, তাহলে 10 বাই 2 মানে কত, 5। তাহলে এর শ্রেণী মধ্যক কত হয়ে গেল, 5। তাহলে 10 আর 20 যোগ করলে 30, তাহলে 30-এর শ্রেণী মধ্যক হবে 10 আর 20 হবে 15, এখানে হবে 25, এটা হবে 35, এটা হবে 45 এবং এটা হবে 55। এই আমরা এক্সআই অর্থাৎ শ্রেণী মধ্যকগুলি পাবো। তাহলে আমরা যখন শ্রেণী মধ্যক পেয়ে যাবো, তার মানে আমাকে কি করতে হবে, এখানে সামেশন অফ এফআই এক্সআই মানে এফআই এক্সআইটা বের করতে হবে। তাহলে এফআই এক্সআই বের করার জন্য আমি কি করতে হবে, এফআই এর সঙ্গে এক্সআই এর গুণ করতে হবে, তাই তো? এটাই তো প্রত্যক্ষ গড়ের পদ্ধতি। প্রত্যক্ষ গড় আমরা যৌগিক গড় যে পদ্ধতি, মানে প্রত্যক্ষ গড়ের যে নিয়ম, প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিটা হিসাবে আমরা যৌগিক গড়টা বের করতে পারি। তাহলে এটা হয়ে গেল সামেশন, এখানে সামেশন অফ এফ আই আমরা পেয়ে যাবো। তাহলে সামেশন অফ এফ আইটা বের করে নিই, আমরা লিখবো সামেশন অফ এফ আই, এগুলো যোগ করো। তাহলে হচ্ছে 5 আর 7 12, 18, 18 আর এখানে হচ্ছে 12, 18 আর 12 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে 40। তাহলে সামেশন অফ এফআই হয়ে গেল 40। তাহলে এবার এফআই এক্সআই বের করি, 5 আর 7 গুণ করলে কত হয়, 35, 5 আর 15 গুণ করলে হয় 5 15 75, 6 আর 25 গুণ করলে হয় 150, 35কে 12 দিয়ে, এখানে হচ্ছে 5 12 60, 0 হাত থেকে 6, 3 12 36 আর 6 হচ্ছে 42, 45কে 8 দিয়ে, 5 8 40 0 হাত থেকে 4, 32 আর 4 হচ্ছে 36, আর এখানে 55কে 2 দিয়ে হবে 110। তাহলে এখানে আমরা সামেশন অফ এফআই এক্সআইটা বের করে নিই। সামেশন অফ এফআই এক্স বের করি, তাহলে 5 5 10 0, এগুলো সব 0 আছে, তাহলে 0 হয়ে গেল, হাত থেকে 1। তাহলে এখানে কত হচ্ছে, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 5 15, 15 আর এখানে হচ্ছে 7 22, 22 আর 3 25, 25 আর 5 হাত থেকে 2। তাহলে এখানে কত হচ্ছে, 2 যদি আমরা যোগ করি, দেখো 2 আর 3, এখানে হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 1 11, তাহলে কত হচ্ছে 1150। তাহলে সামেশন অফ এফআই এক্সআই কত বেরোলো, 1150। তাহলে এটা বেরিয়ে গেল সামেশন অফ এফআই এক্সআই। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা গড়টা বের করে নিতে পারি। তাহলে আমরা যৌগিক গড়টা বের করে নিই। যৌগিক গড় ফর্মুলা কি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে আমরা কত লিখবো, 1150 বাই 40, এটা 0 0 কেটে গেল। তাহলে ভাগ করি আমরা, 4 2 8, 3 0, 4 8 32, আবার 3 0, 4 7 28, 2 আর 0 5 20, 4 5 20, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, 28.75। এটা কি বেরিয়ে গেল, গড় আমার বেরিয়ে গেল। তাহলে আমরা ছক, যে আমরা ছকটা পেয়েছিলাম বিভাজন ছক, পরিসংখ্যার বিভাজন ছক, সেখান থেকে আমরা গড়টা পেয়ে গেলাম। এরপর আমরা গড় বের করার পর দেখো, আগে কিন্তু সব পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, বারবার বলছি
যৌগিক গড়ের তিনটি পদ্ধতি, যে প্রত্যক্ষ গড়, কল্পিত গড় এবং ক্রমবিচ্যুতি, তিনটে নিয়েই আমরা কিন্তু আলোচনা করেছি। এখন আমরা যেটা করছি যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান তিনটেই আমরা দেখব, এই অঙ্কের সাহায্যে বের করার চেষ্টা করব। তাহলে এটা আমি এবার, এটা আমার আর প্রয়োজন নেই এক্সআই, আমি এগুলোকে মুছে দিতে পারি। ঠিক আছে, এগুলোকে আমি মুছে দিলাম, আমি শুধুমাত্র গড় কত বেরোলো সেটাকে রাখলাম। তাহলে এই ছক দিয়ে আমরা মধ্যমা বের করব। আচ্ছা, মধ্যমা বের করতে গেলে আমার কি দরকার? মধ্যমা বের করতে গেলে আমার কি দরকার? মধ্যমা বের করতে গেলে আমার এটা হচ্ছে কি, পরিসংখ্যা, এবার ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার, তাই না? এবার লিখবো আমরা, এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা যোগ করি, এটা কত হচ্ছে 7, 7 আর 5 12, 12 আর 6 18, 18 আর 6 12, 30, 30 আর 8 38, 38 আর 2 40। ঠিক আছে, তাহলে কত বেরোলো? 40 বেরোলো। এবার দেখো, আমরা যদি n/2 বের করি, n/2 কত বেরোবে? 20। এটা যদি n হয় তাহলে n/2 কত বেরোলো? n/2 বেরোলো 20। এবার আমরা যখন মধ্যমা বের করি, মধ্যমার যে ফর্মুলা, দেখো মধ্যমার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমার কি কি দরকার? শ্রেণী, মধ্যমা শ্রেণী কোনটা? তাহলে মধ্যম শ্রেণী কিভাবে বের করব? এখানে n/2 কত বেরিয়েছে? 20। তাহলে এখানে দেখো 20 এর সমান, ক্রমযৌগিক যেটা 20 এর সমান কিংবা তার থেকে বেশি, তাহলে তার থেকে বেশি যদি আমরা দেখি তাহলে এখানে কত আছে? 30। এখানে যেটা আছে তার থেকে বেশি সেটা হচ্ছে 30। তাহলে এখানে মধ্যমা শ্রেণী কত? মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। আমার মধ্যমার ফর্মুলা কি? মধ্যমার ফর্মুলা হচ্ছে এল যুক্ত ব্র্যাকেট n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে মধ্যমার ফর্মুলা আমার প্রথমত হচ্ছে এল দরকার। এল কোনটাকে বলা হয়? মধ্যমাতে যখন আলোচনা করেছি দেখবে বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। এখন আমি যেহেতু একটা অঙ্কর মাধ্যমে তিনটেকে দেখাচ্ছি, সেহেতু তোমরা শুধুমাত্র ফর্মুলাটা কিভাবে হচ্ছে সেটা দেখেছি। এল মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী আছে তার নিম্ন শ্রেণীসীমা। নিম্ন শ্রেণীসীমা কত আছে? 30। তাহলে এখানে এল হচ্ছে 30, এল হচ্ছে 30। আচ্ছা, n/2 কত বেরিয়েছে? 20, তাহলে 20। আচ্ছা, সিএফ, সিএফ হচ্ছে যেটা হলো, যে শ্রেণীটা হয়েছে, যে শ্রেণীটা তোমার শ্রেণী মধ্যমা যেটা হয়েছে, মধ্যমা শ্রেণী যেটা হয়েছে, ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 18। এটা হচ্ছে সিএফ দ্বারা প্রকাশ করা হয়। এফ কোনটা? এফ হচ্ছে পরিসংখ্যাটা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 12। তাহলে বাই 12 ইন্টু, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে দেখো, শ্রেণী দৈর্ঘ্যগুলি আছে 10 থেকে 0 থেকে 10, 10 থেকে 20 মানে 10, তাহলে ইন্টু 10। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করি। 30 যুক্ত এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2, তাহলে 2/12 ইন্টু 10, তাহলে এটা হচ্ছে 30 যুক্ত 20/12। ঠিক আছে, 30 যুক্ত 20/12, তাহলে এটা হচ্ছে 30 যুক্ত, এটা আমরা যদি ভাগ করি, দেখো 12কে 12, তাহলে 8 আর 0, 8 আর 0 হয়, তাহলে 6/12 72। আবার 8 ডট ডট 6 6 6 চলেই আসবে, আমরা 6 7 লিখে দিলাম। তাহলে এটা লিখতে পারি 31.67। এটা কি বেড়ে গেল? মধ্যমা। ঠিক আছে, তাহলে দেখো দুটি আমাদের কিন্তু এখানে বেড়ে গেল। কি কি বেরোলো? মধ্যমা বেরোলো আর গড় বেরোলো। এবার আমাদের দরকার সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে পরপর আমরা কিন্তু বের করছি। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বারবার একটা কথা বলছি যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলি আছে সেগুলি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তোমরা যদি এখন বুঝতে না পারো যে কোনটা কোন ফর্মুলাতে হচ্ছে, কিভাবে হচ্ছে, অবশ্যই কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেখে আগের যে ক্লাসগুলি আছে সেগুলো অবশ্যই দেখবে। আগের ক্লাসগুলি দেখলে তোমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা বের করব সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বার করতে গেলে আমাদের কি করতে হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা আমার আর এর প্রয়োজন নেই, ক্রমযৌগিক পরিসংখ্যার প্রয়োজন নেই। এতক্ষণ যে যা যা প্রয়োজন ছিল সব আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা সংখ্যাগুরু মান বের করব। এখানে বের করি সংখ্যাগুরু মানটা। সংখ্যা গুরু মান
সংখ্যা গুরুমানের ফর্মুলাটা কি আছে? সংখ্যা গুরুমানের ফর্মুলাটা হচ্ছে এখানেও এল প্লাস, ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যখনই দেবে, দেখো প্রত্যেকটা বারবার বলছি ফর্মুলা কিন্তু আগেই আলোচনা করা হয়েছে। এখন তোমরা যদি ফর্মুলাগুলো না বুঝতে পারো, অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক দেখে আগের ফর্মুলাগুলো কিন্তু দেখে নাও, কারণ আগের ফর্মুলাগুলি না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে হচ্ছে। তাহলে এটার আমরা ফর্মুলা জানি f1 মাইনাস f0, ঠিক আছে, তারপর হচ্ছে 2 ইন্টু f1 মাইনাস f0 প্লাস f2 হয়ে গেল, ইন্টু ইন্টু এইচ, এক্ষেত্রে আমার এইচটা প্রয়োজন, ঠিক আছে। তাহলে এল, এল কোনটা? দেখো সংখ্যা গুরু, আগেই সংখ্যা গুরু মানে কি? সংখ্যা, যেগুলো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার মধ্যে যেটা সব থেকে বেশি পরিসংখ্যা সেটাই সংখ্যা গুরুমান। তাহলে এইটা হচ্ছে সংখ্যা গুরুমান, কটা? 12টা। তাহলে 12, এই 12 এর নিম্ন সীমা, এল হচ্ছে নিম্ন সীমা, তাহলে আমরা লিখতে পারি যে 30 যুক্ত এখানে f1, এই যে অংশটা এটা হবে f1, ঠিক আছে, যেটা সংখ্যা গুরুমান, এটা হয়ে গেল f1। তাহলে f1 যদি হয় তার আগেরটা কত হবে? f0, তার আগেরটা হবে f2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি f1 হয় আগের হবে f0, আগের হবে পরের হবে f2। এবার আমরা ক্যালকুলেশনে মানগুলোকে বসাই। দেখো f1 এর মান কত? 12, তাহলে 12, f0 কত? 6, এখানে 2 ইন্টু f1 এর মান কত? 12, তাহলে 2 ইন্টু 12, f0 এর মান কত? f0 মান হচ্ছে 6, f2 এর মান কত? 8 ইন্টু h মানে হচ্ছে 10, এবার আমরা ক্যালকুলেশন করি, 30 প্লাস এখানে কত হচ্ছে? 6, এখানে 24 থেকে কত বাদ? 14 বাদ, 24 থেকে 14 বাদ মানে হচ্ছে 10, 10 গণিত 10, 10 10 কেটে গেল, তাহলে 30 আর 6 হচ্ছে 36। এখানে দেখো তিনটেই বেড়ে গেল, অর্থাৎ সংখ্যা গুরুমান, গড় এবং মধ্যমা, ঠিক আছে, সংখ্যা গুরুমান, গড় এবং মধ্যমা তিনটেই কিন্তু বেরিয়ে গেল। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে বারবার বলছি এই যে ফর্মুলাগুলি, তিনটি ফর্মুলা আছে, তিনটি ফর্মুলা তোমাদের ভালো করে দেখতে হবে। প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে প্রত্যক্ষ গড়ের ক্ষেত্রে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, তারপর মধ্যমার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে l প্লাস ব্র্যাকেট n বাই 2 মাইনাস cf বাই f ইন্টু h। এই cf কোনটা, f কোনটা, এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। আর সংখ্যা গুরুমানের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা সব থেকে বেশি থাকবে সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। পরিসংখ্যা অনেক সময় ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দেয়, যদি সেখান থেকে পরিসংখ্যাটাকে আমরা কিন্তু বিয়োগ করে বের করে নেব। এটা যখন বেরিয়ে যাবে তখন আমরা সেখান থেকে প্রথমেই যেটা বেশি থাকবে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান, পরিসংখ্যার সংখ্যা গুরুমান। এই যে এটা হচ্ছে f1 সরি সংখ্যা গুরুমান নয়, মানে এটাকে আমরা f1 ধরবো, যে পরিসংখ্যাটা সব থেকে বেশি থাকবে, ঠিক তার আগেরটা হবে f0 এবং f1 এর পরেরটা হবে f2। এইভাবে আমরা ক্যালকুলেশন যদি করি প্রত্যেকটা অঙ্ক আমাদের দেখবে সঠিকভাবে আমরা করতে পারবো। ছকের মাধ্যমে বা তালিকার মাধ্যমে আমরা তিনটি রাশিবিজ্ঞানের যে মধ্যগামিতার একক আছে, মধ্যগামিতার পরিমাপক আছে, সেই মধ্যগামিতার পরিমাপক তিনটির আমরা সমাধান করলাম। এবং এর পূর্বেও আমরা 4টি ক্লাস করিয়েছি সংখ্যা গুরুমান নিয়ে। বারবার বলছি সংখ্যা গুরুমান খুব রাশিবিজ্ঞান খুব একটি সহজ চ্যাপ্টার, সেখান থেকে 13 নম্বর খুব সহজেই পাওয়া যায়। দুটি বিষয় আমাদের করতে হবে, গড় থেকে একটা পড়বেই, মধ্যমা পড়বে, কিংবা ওজাইদ পড়ার সম্ভাবনা থাকে, মধ্যমা কিংবা ওজাইদ, আর সংখ্যা গুরুমান একটা। তাহলে গড় একটা পড়ছেই, মানে তিনটে ফর্মুলা জানলাম, আমি সেখান থেকে একটা করতে পারবো। এছাড়াও 2 নম্বরের 1 নম্বরের যে শর্টগুলো আছে সেগুলো করতে পারবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটি মাত্র অধ্যায়, সেখানে 26.1, 26.2, 26.3 এবং 26.4, এই 4টি করলেই সেখান থেকে 13 নম্বর। অর্থাৎ এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না। মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে অঙ্কের বিষয়টা নাম্বার যদি একটুকু ক্যালকুলেটিভ ভাবে একটু যদি তোমরা বিচার বিশ্লেষণ করে পড়ো, কোন কোন অধ্যায় পড়লে কিভাবে নাম্বার পাবো, কোন অধ্যায় আমরা পড়বো, কোন অধ্যায়ে বেশি নাম্বার আছে, 50% নাম্বার তোলা তো কোনো ব্যাপারই না। তেমন কিছু না পড়েও কিন্তু 50% নাম্বার শেষ 1 মাস পড়েও হয়তো করা যায়। বলে এখন থেকে পড়বো না এমন না, মানে তোমরা চেষ্টা করলে কিন্তু 60% 70% নাম্বার তোলা সহজ। এরপর নাম্বার যেটা তুলতে হবে সেটা কিন্তু অনেক মেহনত করতে হবে। তাই অঙ্কের বিষয়ে তোমাদের পরবর্তীতে আমরা মাধ্যমিকের যে ক্লাসগুলি হবে বা মাধ্যমিকে কিভাবে কোন ক্লাসটা হবে, কোন ক্লাসটা তোমাদের করতে হবে, কিভাবে তোমরা করবে, কোন অধ্যায়গুলি
যারা কিছুই পাচ্ছ না তারা কিভাবে করবে, এই নিয়ে কিন্তু অনেক ক্লাস আমরা 2024 মাধ্যমিকেও দিয়েছিলাম, 2025 মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ক্লাসগুলি করব। আর আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও এই ক্লাসগুলিকে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। এর পরবর্তীতে আমরা 26.1-এর যে প্রয়োগ এবং যে কোষে দেখি সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে সমাধান করব। অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের যে ক্লাসগুলি আছে সেগুলি অবশ্যই শেয়ার করবে। কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর আরও যদি অঙ্কের মাধ্যমিকের কোনো বিষয় তোমাদের অজানা হয়ে থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই সেগুলি নিয়েও কমেন্ট করো, সেগুলি নিয়েও আমরা ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।